চলমান বিডিএস ভূমি জরিপে কিছু কিছু দলিলের বলে সম্পত্তির মালিকানা কোনোভাবে যে সকল ব্যক্তি ভোগ দখলে রয়েছে কিংবা যে সকল ব্যক্তি সম্পত্তির মালিকানা দাবি করেন তাদের নামে ওই সকল সম্পত্তির অনুকূলে রেকর্ডীয় খতিয়ানে নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হবে না। আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি যে আসলে কি কারণে কিংবা কিসের ভিত্তিতে এই সকল দলিলের বলে কিংবা ওই সকল মালিককে তাদের সম্পত্তির অনুকূলে বিডিএস ভূমি জরিপে নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হচ্ছে না। তবে ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, আরো যদি এই ধরনের কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। চলমান বিডিএস ভূমি জরিপে ইতিমধ্যে ভূমি মন্ত্রণালয় থেকে কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে। কিছু কিছু জমির দলিলের ভিত্তিতে আর ওই সকল সম্পত্তির অনুকূলে যদি কোনো ব্যক্তি ভোগ দখলে থাকে, তিনি যদি ওই সম্পত্তির মালিকানা দাবি করেন, তাহলে ওই সকল দলিলের বলে আর ওই সকল ব্যক্তিকে কিন্তু সম্পত্তিতে তাদের নাম বিডিএস ভূমি জরিপে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে না। এবং এই সকল দলিলের মধ্যে আমরা যদি একটু আলোচনা করি, তাহলে সর্বপ্রথম সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সামনে আসে সেটি হলো ওয়ারিশান ভিত্তিতে কোনো সম্পত্তি যদি কোনো ব্যক্তি পেয়ে থাকে, তাহলে ওই সম্পত্তির অনুকূলে যে ওয়ারিশান বন্টন দলিল থাকে, সেই বন্টন দলিলে যদি কোনো প্রকার ভুল থাকে, অসামঞ্জস্যপূর্ণ থাকে কিংবা ওই সকল দলিল যদি কোনোভাবে রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে ওই সম্পত্তিগুলো ওই সকল দলিলের বলে যে সকল ওয়ারিশরা পরবর্তীতে ভোগ দখল করছেন তাদেরকে আর কোনোভাবেই তাদের নিজেদের নাম এই বিডিএস ভূমি জরিপে ওই সম্পত্তির অনুকূলে করে দেওয়া হবে না। কেন করে দেওয়া হবে না? কেননা যদি কোনোভাবে দেখা যাচ্ছে যে একটি সম্পত্তি কিংবা একটি পরিবারে 5 জন ওয়ারিশ থাকে, এখন দেখা যাচ্ছে যে ওই 5 জনের একজন ওয়ারিশ দেশের বাইরে থাকে কিংবা অন্য কোথাও অবস্থান করে, কিংবা 5 জনের মধ্যে 4 জনের অত্যন্ত ভালো মিল, একজনের সঙ্গে রক্ত কাটাকাটি হানাহানি সম্পর্ক, কিংবা একজন বোন অনেক দূরে থাকে কিংবা তাকে অবহেলার কারণে তাকে সেই সম্পত্তির থেকে বঞ্চিত করার জন্য ওয়ারিশান বন্টন দলিলে তার নাম উল্লেখ করা নেই। হতে পারে তিনি সৎ বোন কিংবা সৎ ভাই, যেভাবে ধরুন না কেন। এখন ওই সকল ভাই বোন যদি এসে কোনোভাবে দাবি করে যে এই সকল সম্পত্তিতে আমার অংশ রয়েছে, তাহলে এটি কিন্তু প্রমাণিত হয় তাকে এই সকল সম্পত্তির থেকে বঞ্চিত করা হয়েছে, তার সঙ্গে প্রতারণা করা হয়েছে, তাকে ঠকানো হয়েছে। এবং এই প্রমাণটি যদি কোনোভাবে সামনে আসে, এটি যদি ওই সকল ঠকানো কিংবা প্রতারিত ভাই বোনেরা কিংবা ওয়ারিশরা এসেও প্রমাণ নাও করে, যদি কোনোভাবে কেউ এই সকল বিষয় এই ভূমি জরিপ চলাকালীন অবস্থায় ভূমি জরিপে চলমান কর্মকর্তাদেরকে অবহিত করে কিংবা এই সকল ওয়ারিশান বন্টন দলিল দেখে যদি কোনোভাবে এই সকল ওই জরিপে কর্মরত কর্মচারী কিংবা কর্মকর্তারা বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ওই সকল সম্পত্তির অনুকূলে আর কোনোভাবেই এই বিডিএস ভূমি জরিপে আপনাদের নাম অন্তর্ভুক্ত করে দিবে না। এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এইটিও বলা হচ্ছে যে যদি এই ধরনের কোনো থাকে যে ঠিকঠাক আছে সকল ডকুমেন্ট, ওয়ারিশান বন্টন দলিলও ঠিকঠাক আছে, এখন এই ওয়ারিশান বন্টন দলিলের পরে তারা নামজারি করে ফেলেছেন, খাজনাও দিচ্ছেন, কিন্তু তিনারা যে সূত্রে সম্পত্তি পেয়েছেন অর্থাৎ পিতার সূত্রে কিংবা মাতার সূত্রে, এই যে সূত্র, এই সূত্রগুলোর যেভাবে আবার সম্পত্তি পেয়েছে, এই সম্পত্তিগুলো কোনোভাবেই যদি আবার এই যে 7 ক্যাটাগরির সম্পত্তির দলিল বাতিল হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে পড়ে, তাহলেও কিন্তু এই দলিলের বলে আর কোনোভাবেই ওই সকল ব্যক্তিরা সম্পত্তির মালিকানা পাবে না। এখন এই যে ওয়ারিশান ভিত্তিতে যে সম্পত্তি, এটির আলোকে কিন্তু আরো যদি শ্রেণী বিন্যাস করি আরো অনেক বিষয় বেরিয়ে আসে, সেই বিষয়গুলো অন্য আরেকটি ভিডিওতে হয়তো আলোচনা করার চেষ্টা করব। আজকে এই বিষয়টি নিয়ে একটু সামনে আগাই। এরপরে আরেকটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি কোনো দলিলে অর্থাৎ আপনি একটি দলিল ক্রয় সূত্রে মালিকানা অর্জন করে তৈরি করেছেন কিংবা হেবা সূত্রে কেউ মালিকানা অর্জন করে তৈরি করেছে, কেউ দান সূত্রে পেয়ে অর্জন করেছে, এখন এই যে দলিল, এই দলিলটির মধ্যে যদি কোনো প্রকার ভুল থাকে, অর্থাৎ যে ভুলগুলোর কারণে সম্পত্তির সত্ত্ব পরিবর্তন হতে পারে, অর্থাৎ দেখা যাচ্ছে দাগ নম্বর অনুযায়ী যে সম্পত্তি সেই দাগ নম্বর অনুযায়ী দলিলে ভুলভাল লেখা আছে, অর্থাৎ সম্পত্তি হবে 30 দাগে দলিলে উল্লেখ করা 31 দাগ 32 দাগ যে দাগই থাকুক না কেন, এই যে একটি অসামঞ্জস্য, এই অসামঞ্জস্য যদি থাকে, তারপরে ধরুন দাতার নাম যদি কোনোভাবে ভুল থাকে, অর্থাৎ রহিমের জায়গায় যদি করিম লিখে ফেলেন বা রহিমের জায়গায় যদি করিম লিখে তারপরে সেটির পরে আবার যদি কোনো একটি নাম দেন রহিম আহমেদ, এই ধরনের যদি কোনো ভুল থাকে, অর্থাৎ আনুষঙ্গিক কাগজপত্রের সঙ্গে যদি এই বন্টন দলিলে কোনোভাবে অসামঞ্জস্য থাকে, তাহলে সেগুলো সংশোধন যদি না করা হয়, অর্থাৎ সংশোধনের সুযোগ যেহেতু দেওয়া হয়েছে, সংশোধন যদি না করা হয়, তাহলে ওই দলিলের বলে কিন্তু আপনারা যদি মনে করেন এই বিডিএস ভূমি জরিপে আপনাদের নাম সংশোধন করে তারপর
সেটি পরবর্তীতে দলিল সংশোধনের জন্য চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার এটি ভ্রান্ত ধারণা। কেননা এই সকল দলিলের বলে আপনারা কিন্তু বিডিএস ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে রেজিস্ট্রেশন বিহীন দলিল। ধরুন আপনি একটি দলিল তৈরি করেছেন, সেই দলিলের বলে সম্পত্তি ভোগ দখল করছেন। এখন এই যে সম্পত্তিটি আপনি ভোগ দখল করছেন, এই ভোগ দখলের পরে ওই দলিলটি কোনোভাবে আর গিয়ে পরবর্তীতে রেজিস্ট্রেশন অফিসে রেজিস্ট্রেশন করেন নাই। এখন রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী দলিল যেদিন রেজিস্ট্রেশন করবেন সেদিন থেকে কিন্তু দলিলের কার্যকারিতা শুরু হয় না, অর্থাৎ দলিলের কার্যকারিতা কিন্তু শুরু হয় যেদিন থেকে আপনি দলিল তৈরি করেছেন, অর্থাৎ সম্পাদনের তারিখ হতে। এখন আপনি মনে মনে ধরে নিয়েছেন যে আমি যে হয়তো দলিল তৈরি করেছি আজ থেকে 10 বছর আগে, এখন আমি রেজিস্ট্রেশন করতে করতে আপনি 10 বছর পার করে ফেলেছেন। এখন দলিলটা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেন নাই। তারপরে আপনার যার কাছ থেকে সম্পত্তি হস্তান্তর সূত্রে পেয়েছেন সেই মালিকও এখন জীবিত নেই। এখন এই দলিলটি নিয়ে আপনি পড়েছেন মহাবিপদে। এখন দেখা যাচ্ছে যে আপনি ওই দলিলটি কোনোভাবে রেজিস্ট্রেশন করতে পারছেন না, কিংবা মালিক বেঁচে আছে কিন্তু আপনি কোনোভাবে রেজিস্ট্রেশন করছেন না। এখন রেজিস্ট্রেশন খরচ কিন্তু যে পরিমাণে, এই পরিমাণে টাকাও আপনি কোনোভাবে ম্যানেজ করতে পারছেন না, কিংবা কোনো একটি কারণে আপনি কিন্তু দলিলটি রেজিস্ট্রেশন করেন নাই, ধরে নিলাম। এখন এই ধরনের যদি কোনো দলিল থাকে এবং ওই দলিলের বলে যদি আপনি সম্পত্তিতে ভোগ দখলে থাকেন দীর্ঘদিন, ধরুন 1 যুগেরও বেশি, তামাদি আইনের অনুযায়ী যদি আপনি 12 বছরের অধিক সম্পত্তি ভোগ দখল করার অধিকারে বলে সম্পত্তির মালিকানা অর্জন করেন, এই সূত্রেও যদি আপনি মনে করেন আমি এই সম্পত্তির মালিকানা অর্জন করব, সেটিও কিন্তু আপনার ভুল ধারণা। আপনি এইভাবে সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন না। আপনি ওই রেজিস্ট্রেশন বিহীন দলিল দিয়েও কিন্তু সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন না। আপনার কিন্তু ওই সম্পত্তির অনুকূলে ওই বিডিএস ভূমি জরিপে আপনার নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হবে না। এখন যদি আপনারা বলেন তাহলে এই সম্পত্তি আমার নামে না দিলে কার নামে দেওয়া হবে? যদি কোনোভাবে ওই যার কাছ থেকে আপনি সম্পত্তির মালিকানা অর্জন করেছেন তিনি এসে দাবি করেন যে আমার এই সম্পত্তি আমার নামে দেওয়া হোক, তাহলে তাদের নামে দেওয়া হবে। আর যদি তাদের পরবর্তীতে ওয়ারিশারা এসে সম্পত্তির মালিকানা অর্জন করে কিংবা দাবি করে যে আমার নামে দেওয়া হোক, তাদের কাছে যদি লিগ্যাল ডকুমেন্ট থাকে, ওয়ারিশান হিসেবে বৈধতা দেখাতে পারে, তাহলে কিন্তু তাদের নামে দেওয়া হবে। এখন আপনি যদি নিজের নামে টাকা খরচ করে খারিজও করে ফেলেন, খাজনাও দিয়ে ফেলেন, আনুষঙ্গিক ডকুমেন্টও ঠিকঠাক করেন, তারপরেও কিন্তু কোনো কিছু করার থাকবে না। এই বিষয়টি কিন্তু আপনাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় নিয়ে তারপর দেখতে হবে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি বলা হচ্ছে, যদি কোনোভাবে কোনো ব্যক্তি জাল দলিল তৈরি করে, ভুয়া দলিল তৈরি করে, কিংবা কোনো দলিল ট্যাম্পারিং করে, অর্থাৎ ট্যাম্পারিং বলতে এটি বোঝানো হচ্ছে যে আপনারা যদি কোনোভাবে হুবহু আরেকটি দলিল তৈরি করেন, যে দলিলে মালিকের নাম পরিবর্তন করা হয়েছে, জমির দাগ নম্বর পরিবর্তন করা হয়েছে, এই বিষয়গুলোকে পরিবর্তন করা হয়েছে, আপনি সেটি নিজে নিজে করে ফেলেছেন, এই ধরনের কোনো বিষয় থাকে তাহলে এটিকে আমরা ট্যাম্পারিং দলিল বলি। এখন জাল দলিল, ভুয়া দলিল, ট্যাম্পারিং দলিল, এই দলিলগুলোর বলে যদি কোনোভাবে কোনো ব্যক্তি সম্পত্তির মালিকানা অর্জন করে ভোগ দখলও করে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি জবরদখল করে কোনো সম্পত্তি ভোগ দখল করে পরবর্তীতে জাল দলিল তৈরি করে, ভুয়া দলিল তৈরি করে, সেই সব দলিল অনুযায়ী যদি এখন এসে সম্পত্তিতে নিজের নাম রেকর্ডীয় খতিয়ান অন্তর্ভুক্ত করতে চায়, এখন এই বিষয়গুলোকে কিন্তু অত্যন্ত কঠোরভাবে দেখা হচ্ছে, সূত্র দেখা হচ্ছে, মালিকানা যাচাই বাছাই করা হচ্ছে। যদি মালিক না থাকে, পরবর্তীতে ওয়ারিশরা যদি থাকে, তাদের কাছে শোনা হচ্ছে, তাদের কাছ থেকে বিচার বিশ্লেষণের একটি মতামত নেওয়া হচ্ছে, তারা কি মতামত এই সম্পত্তির অনুকূলে, এই বিষয়গুলোকে মাথায় নিয়ে কিন্তু বিডিএস ভূমি জরিপে তারপরে মালিকদের নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হচ্ছে। এখন অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমার কাছে টাকা রয়েছে, এইসব কত বিষয় আসবে যাবে, টাকা দিয়ে আমি আমার নাম পার করে ফেলবো। এখন এই বিষয়গুলো পরবর্তীতে কিন্তু ঝামেলা তৈরি হতে পারে। যদি কোনো সচেতন ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তির থেকে আপনি সম্পত্তি নিয়েছেন জবরদখল করে হোক বা কোনো একটি প্রতারণার মাধ্যমে হোক, তাদের যদি কোনো সচেতন ওয়ারিশ এসে এই সম্পত্তির অনুকূলে আপনাকে ঠিকঠাক মতো জায়গা মতো ধরতে পারে, আপনার কিন্তু সম্পত্তি ছেড়ে দিতে হবে। এক্ষেত্রে আপনার নামে যতই রেকর্ডীয় খতিয়ান হোক না কেন, কেননা সর্বশেষ সবার আশ্রয়স্থল কিন্তু আদালত। আদালতে গেলে কিন্তু ন্যায় বিচার ঠিকই হয়। একটা মামলা যখন 30 বছর 20 বছর পর্যন্ত চলার পরে কিন্তু আদালত ঠিকই রায় দিয়ে দেয় যে সম্পত্তির আসল মালিক কে। কেননা এই সকল ডকুমেন্ট যাচাই বাছাই করতেই কিন্তু এতদিন সময় লেগে যায়, যার কারণেই রায় কিন্তু এত সময় লেগে যায়। আর এই যে দলিলগুলোর কথা বললাম, এই দলিলগুলোর বলে কিন্তু এই শ্রেণীর মালিকেরা আর কোনোভাবেই এই সকল সম্পত্তির অনুকূলে নিজেদের নাম রেকর্ডীয় খতিয়ানে অন্তর্ভুক্ত করতে পারবেন না। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, একটু ভালোভাবে ঘেটে দেখুন, তারপরেও যদি না বিশ্বাস হয় একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে পারেন। আর যদি এই বিষয় নিয়ে আপনাদের আরো বিস্তারিত কোনো কিছু জানার থাকে, আগ্রহ থাকে, না বুঝে থাকেন, তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব কিংবা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।